বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খায়রুল আলম, প্রভাষক বাংলা, ঠাকুরগাঁ সরকারি মহিলা কলেজ। তোমরা ইতোমধ্যে পূর্বের ক্লাসে অপরিচিতা গল্পের আলোচনা শুনেছ। আমরা এখনো মূল গল্পে যেতে পারিনি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করছিলাম। আজকেও তার আরো কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি যে এর আগের ক্লাসে আমি একটা বানান ভুল লিখেছিলাম। তোমরা একটু দেখো, আমি চোখের বালি বানানটা ভুল লিখেছিলাম। আমি দীর্ঘইকার দিয়েছিলাম, চোখের বালি এভাবে লিখেছিলাম। আসলে বালি বানানটাতে রস্বইকার হবে, বালি বানানে রস্বইকার হবে, চোখের বালি। তো এটা তোমরা ঠিক করে নিবা। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু লেখা আছে এখানে, যে রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী নামে একটা কাব্যগ্রন্থ আছে। পূরবী, যে কাব্যগ্রন্থটি আর্জেন্টিনার একজন মহিলা কবি, শেষ বয়সে যার সাথে কবির পরিচয় হয়েছিল, কবি অসুস্থ ছিলেন আর্জেন্টিনা ভ্রমণে গিয়ে। তো সেখানেই আর্জেন্টিনার ওই মহিলা কবি ভিক্টোরিয়া ওকাম্পো, তার সাথে কবির পরিচয় হয়। তো এই পূরবী কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন। এটা মনে রাখবা, ভর্তি পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে। রবীন্দ্রনাথের কালের যাত্রা নামে একটি নাটক আছে, কালের যাত্রা, যেটি উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন বিখ্যাত ঔপন্যাসিক বাংলা সাহিত্যের। তো এই শরৎচন্দ্র সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তার একটি লেখা তোমাদের পাঠ্য রয়েছে, তাসের দেশ, একটা বিখ্যাত নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা উৎসর্গ করেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। মনে রাখবা, নেতাজি সুভাষচন্দ্র বসুকে। শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যেটি প্রকাশিত হয় কবির মৃত্যুর পরে। মনে রাখবা এটা ছিন্নপত্র। এটা হচ্ছে কতগুলো চিঠির সমাহার, কতগুলো চিঠির সংকলন। তো এই চিঠিগুলো ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা হয়, ম্যাক্সিমাম চিঠি। এটাও মনে রাখবা তোমরা ভর্তি পরীক্ষার স্বার্থে। টি.এস. এলিয়ট একজন ইংরেজ কবি, যার কবিতা প্রথম বাংলায় অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা মনে রাখবা যে টি.এস. এলিয়টের কবিতার প্রথম বাংলা অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। আরো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে নাইট উপাধি পান। ব্রিটিশ সরকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এই উপাধিটি প্রদান করেন। তো এটা খুবই সম্মানীয় একটি উপাধি। কেউ যদি নাইট উপাধি পেয়ে থাকেন, তাহলে তার নামের পূর্বে স্যার সম্বোধন করা হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে নাইট উপাধি পান, কিন্তু 1919 সালে এই উপাধিটি উনি ত্যাগ করেন, বর্জন করেন। তার কারণ হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। 1915 সালে পান, 1919 সালে সেটি ত্যাগ করেন বা বর্জন করেন, মনে রাখবা। আমাদের বাংলাদেশের ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, যিনি কিছুদিন আগে মারা গেছেন, তিনিও নাইট উপাধি পেয়েছিলেন ব্রিটিশ সরকার কর্তৃক, এবং এই কারণেই তাকে স্যার ফজলে হাসান আবেদ বলা হয়। তো এই হচ্ছে মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা। গত ক্লাস এবং এই ক্লাসের আলোচনা, এই মূল বিষয়গুলো তোমরা মনে রাখবা ভর্তি পরীক্ষার স্বার্থে বা এমসিকিউ পরীক্ষার স্বার্থে। তো এখন আমরা মূল যে গল্প আমাদের অপরিচিতা, সেই গল্পে চলে যাব। তার আগে বলে রাখি যে অপরিচিতা একটি ছোট গল্প, আর বাংলা ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবা যে ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই অপরিচিতা, এটি ছোট গল্প। ছোট গল্পের সংজ্ঞা তোমরা জানো যে ছোট গল্প কি, এটা তোমরা পড়ে এসেছো এর আগেই, যে একটা গল্প হঠাৎ করে শুরু হবে, হঠাৎ করে শেষ হয়ে যাবে। এর ব্যাপ্তি বা এর সময়সীমা সম্পর্কে অনেক মতামত আছে। আসলে এগুলো আলোচনা করতে গেলে মূল ক্লাসে যাওয়া হবে না। তারপরে একটু বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি কবিতায় ছোট গল্পের সংজ্ঞাটা সুন্দরভাবে দিয়েছেন, যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। এই কবিতাটা তোমরা জানো, এগুলো তোমরা পড়ে নিবে আর কি, যে হঠাৎ করে শুরু হবে, হঠাৎ করে শেষ হয়ে যাবে। তো এখন আমরা এই অপরিচিত গল্পটা পড়বো আর কি। তো আমরা সরাসরি গল্পে চলে যাই।
এই গল্পের বিষয়বস্তু বা এর অন্তর্নিহিত ভাব আমরা গল্পের শেষে আলোচনা করব। এই অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। উত্তম পুরুষ বলতে এখানে নায়ক বা লেখক যাই বলি না কেন, সেই গল্পটা আমাদের শোনাচ্ছেন বা শোনাবেন। তো এই গল্পের যে নায়ক, এটা একটা সিনেমার মধ্যে এই গল্পের কাহিনীটা। এই গল্পের যে নায়ক তার নাম হচ্ছে অনুপম। সে 27 বছরের একটা যুবক। সে নিজেই আমাদেরকে গল্পটা শোনাবেন। আমি একটু পড়তেছি, তোমরা বই থেকে মিলিয়ে নিবা। দেখো যে আজ আমার বয়স 27 মাত্র। অনুপম আমাদের বলছেন যে আজ তার বয়স মাত্র 27 বছর। এটা মনে রাখবা যে অনুপমের বয়স কত? 27 বছর। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসেবে। অনুপম যেটা বলতে যাচ্ছেন যে এই 27 বছর, এই জীবনটা দৈর্ঘ্যের হিসাবেও বড় নয় বা গুণের হিসাবেও বড় নয়। মূলত ও বোঝাতে যাচ্ছে যে ওর এই 27 বছরের জীবনটা আসলে, মানে 27 বছর বয়স এটাও বেশি নয়, আবার তার জীবনে তেমন কোনো গুণ নাই। মানে এটা নিজেরই সে সমালোচনা করতেছে, নিজেকে তুচ্ছ মনে করতেছে সে। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। কি মূল্য? যে ইহা সেই ফুলের মতো যার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। আমরা জানি যে ভ্রমর বা কীট পতঙ্গের মাধ্যমেই ফলের পরাগায়ন হয়, তারপরে ফুলের পরাগায়ন হয়, ফুল থেকে গুটি হয়, তারপরে ফল হয়। তো এই অনুপমের জীবনটা একটা গুটির মতো, গুটি ফলে রূপান্তরিত হয়ে গেছে তার মতে। মূলত তার জীবনের যে অসম্পূর্ণতা, তার জীবনের যে ব্যর্থতা, হতাশা, এই কথাগুলোই এই লাইনগুলোর মধ্যে ব্যক্ত করা হয়েছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহা রস বুঝিবেন। এটা বুঝতে পেরেছো তোমরা? তারপরে দেখো যে কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। তার মানে অনুপম কি পাশ করেছে? তো সেই সময় আসলে এরকম পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল না, কলেজ থেকেই মাস্টার্স ডিগ্রি দেওয়া হতো। মানে অনুপম মাস্টার্স পাশ করেছে, এমএ পাশ করেছে। ছেলেবেলায়, মানে অনুপমের ছেলেবেলায়, ছোটবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। শিমুল ফুল মনে রাখবা যে শিমুল ফুল আসলে দেখতে সুন্দর, কিন্তু এই ফুলটা তেমন কাজে লাগে না। মানে পূজায় যে অর্ঘ্য দেওয়া হয় দেবতাকে বা ঠাকুরকে, সেই জায়গায় শিমুল ফুলের ব্যবহার হয় না। এরকম অনুপম দেখতে সুন্দর, কিন্তু তার কোনো গুণ নাই শিমুল ফুলের মতো। মাকাল ফল, এটা তোমরা জানো যে মাকাল ফল বাইরে থেকে দেখতে ভালো, ভেতরে তেমন ভালো নয়। তো এই অনুপমের শিক্ষাগুরুগণ এইভাবে অনুপমকে ছোটবেলায় বলেছিলেন যে শিমুল ফুল মাকাল ফলের সহিত তুলনা করতেন। এবং এটা শুনে অনুপম লজ্জা পেতেন যে আসলে আমি কি শিমুল ফুল, আমি কি মাকাল ফল, আমার কি কোনো গুণ নাই? কিন্তু বয়স হয়ে যায় কথা ভাবিয়াছি যে এখন আমার বয়স হয়ে গেছে, এখন আমি বুঝতে পেরেছি যদি জন্মান্তর থাকে, যদি আবার আমি জন্ম লাভ করি, তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়া প্রকাশ পায়। যে আবার যদি আমি জন্ম লাভ করি, তাহলে আবার ওই আমার মুখে এরকম সুন্দর রূপ আসুক এবং আমার পণ্ডিত মশাইরা আবার আমাকে ঠাট্টা করুক, আবার আমাকে ইনসাল্ট করুক, অবহেলা করুক, তুচ্ছ তাচ্ছিল্য করুক, কারণ যে আমার কোনো গুণ নাই, আমি আসলে কিছুই করতে পারিনি। মানে কেন অনুপম নিজেকে অভিশাপ দিচ্ছে বা নিজের আত্মসমালোচনা করছে, আমরা পরবর্তী অংশগুলোতেই বুঝতে পারবো আর কি। আমার পিতা এককালে গরিব ছিলেন, অনুপমের পিতা। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। অনুপমের পিতা এক সময় গরিব ছিলেন, ওকালতি করে প্রচুর টাকা রোজগার করেছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই, যে ভোগ করার সময় পান নাই। আসলেই তাই। তোমরা দেখবা যে এই বর্তমান সময়েও এই জগৎ সংসারে বা যারাই টাকা ইনকাম করে, তারা ভোগের সময় পায় না। যে একটা পক্ষ তুমি দেখবা যে তোমার বাবা বা তোমার মা যে ইনকাম করে, যে চাকরি করে, যে ব্যবসা করে, সে কিন্তু ভোগ করতে পারে না। আসলে সে ব্যস্তই থাকে, তার জীবন ব্যস্ততাই কেটে যায়। এরকম অনুপমের বাবা, তিনি ইনকাম করেছেন কিন্তু ভোগ করতে পারেননি। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। এই যে মৃত্যু হলো অনুপমের বাবার, তখনই মনে হলো যে তিনি ছুটি পেলেন। এতদিন তার কোনো ছুটি ছিল না, অবকাশ ছিল না।
আমার তখন বয়স অল্প, মানে অনুপমের বয়স অল্প তখন, যখন অনুপমের বাবা মারা যান। মার হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভুলেন না, আমাকেও বলিতে দেন না। অনুপমের মা গরিবের ঘরের মেয়ে, অনুপমের বাবা বড়লোক। তো অনুপমের বাবা মারা যাওয়ার পর তার মা এমনভাবে চলেন, তার চাল চলন এরকম যে সব সময় তার আচরণে, কথায়, পোশাকে, জীবনযাত্রায় তারা যে বড়লোক, তারা যে ধনী, এটাই ফুটিয়ে তুলতে চান। আসলে যারা জন্মগতভাবে ধনী, জন্মগতভাবে যারা বড়লোক, তারা বাইরে তাদের বড়লোকেরা দেখাতে চান না। কিন্তু যারা হঠাৎ করে বড়লোক হয়ে যান, তারাই কখনো ভুলেন না যে আমরা বড়লোক। তারা সব সময় তাদের বড়লোকই, তাদের অহংকার এটা দেখাতে চান। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সেই হলো না। শিশুকাল থেকে আমি কোলে কোলে মানুষ, আদরে মানুষ। এই কারণে আজ 27 বছরে এসেও আমার মনে হচ্ছে যে আমার বয়স হয় নাই। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আজও যদি কেউ আমাকে দেখেন, তাহলে দেখলে মনে হবে আমি দেবী অন্নপূর্ণার কোলে গজানন, মানে গণেশ, যে তার ছোট ভাই আদরের কার্তিক, যে আমাকে কার্তিকের মতো মনে হবে। মূলত এখানে অনুপম বোঝাতে চেয়েছেন যে ও বড় হয়ে, মানে তার বয়স 27 হলেও সে বাইরের জগৎ, বাইরের সমাজ সংসার, তার মানে একটা ম্যাচুরিটি আসেনি আর কি তার আচরণে। এই কথাটাই সে বলতে যাচ্ছে এখানে। আমার আসল অভিভাবক আমার মামা। তার অনুপমের বাবা নাই, তার মামাই তার আসল অভিভাবক। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। যে আমার মামা আমার থেকে 6 বছরের বড়। তাহলে মামার বয়স কত? অনুপমের বয়স হচ্ছে 27, আর মামা 6 বছরের বড়। তাহলে মামার বয়স কত? 33। এটা মনে রাখবা যে মামার বয়স 33 বছর। কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। ফল্গু এই শব্দের অর্থ তোমরা জানো, তোমাদের এখানে শব্দার্থ দেওয়া আছে যে একটা নদীর নাম অন্তঃসলিলা নদী। অন্তঃসলিলা সলিল বলতে পানি, যে যেই নদীর উপরে বালি, নিচে পানি। আবার ফল্গু শব্দের আরেকটা অর্থ হয় যে সমুদ্রের তীরে দেখা যায় যে কিছু কিছু জায়গায় গর্ত আছে ঠিকই, কিন্তু উপরে বালি। তো এই বালিটাকে না সরালেই ভিতরের পানিটাকে পাওয়া যায় না। তো এরকম অনুপমের মামা এই সংসারটাকে ফল্গুর বালির মতো জড়িয়ে ধরেছেন। এই সংসার থেকে কোনো কিছু নিতে হলে, কোনো কাজ করতে হলে, কোনো মতামত দিতে হলে আগে মামার পারমিশন নিতে হয়, বা মামা যদি মনে করেন যে এটা হবে তাহলে সেটা হয়, না হলে সেটা হয় না। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না যে মামাই সব করেন, মায়ের সব করেন, আমাকে কোনো কিছু ভাবিতে হয় না। কন্যার পিতামাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। যারা মেয়ের বাবা, তারা সবাই স্বীকার করবেন যে আমি সৎ পাত্র, ভালো পাত্র, ভালো বর। তামাকটুকু পর্যন্ত খাই না, যে আমি তামাকটুকু পর্যন্ত খাই না। এই এই কথাটা দ্বারা কি বোঝা যাচ্ছে যে সেই সময়ের ছেলেরা তামাকের বাইরেও আরো কিছু খেত। কি খেত? মদ খেত, হয়তো গাঁজা খেত, আরো অন্য কিছু খেত। কিন্তু আমাদের অনুপম তামাকটুকু পর্যন্ত খায় না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, আমি নিতান্তই ভালো মানুষ। যে অনুপম যেটা বলতে যাচ্ছে যে অনেকেই বলেন বা অনেকেই মনে করেন যে ছেলেরা বিয়ের পরে ভালো হয়। তো এই আমি অনুপম আগে থেকেই ভালো, যে আমাকে নতুন করে ভালো হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, যে আমি নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। যে মায়ের আদেশ, মানে বাড়ির ভিতরের আদেশ মেনে চলার ক্ষমতা আমার আছে। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। অন্তপুর মানে বাড়ির ভিতরে। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন, তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন যে আমি অনুপম অন্তপুর মানে বাড়ির ভিতরের শাসনে চলিবার মতো করেই আমি বড় হয়েছি, প্রস্তুত আছি। আপনারা কোনো মেয়ে যদি স্বয়ংবরা হন, স্বয়ংবরা মানে যে মেয়ে নিজেই নিজের বর পছন্দ করে, তাহলে আমার এই সুলক্ষণ, এই ভালো লক্ষণটা স্মরণ রাখবেন যে আমি এখন মায়ের কথা মতো চলছি। অনুপম যেটা বলতে চাই যে বিয়ের পরে বউয়ের কথা মতোই চলবো। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল। বাবা উকিল, বড় লোক, একমাত্র সন্তান অনুপম, বড় ঘর থেকে তো সম্বন্ধ আসবেই। কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। কিন্তু মামা, আমার ভাগ্যটা যার দ্বারা নিয়ন্ত্রিত,
তার বিবাহ সম্পর্কে একটা মত ছিল। কিরকম মত? যে ধনীর কন্যা আমার পছন্দ নয়, তিনি এমন মেয়েকে পছন্দ করবেন যে যার অর্থ সম্পদ খুব বেশি নাই, কিন্তু পুরোটাই দিয়ে দিয়ে দিবেন, বা যৌতুক দিতে বা পণ দিতে কার্পণ্য করবেন না। এইরকম মেয়ে বা এরকম পরিবার মামার পছন্দ। দেখো, তিনি এমন বেহাই চান যার টাকা নাই অথচ যে টাকা দিতে কসুর করিবে না, যাহাকে শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। এমন বেহাই চান যার টাকা নাই, কিন্তু যেটুকু আছে পুরোটাই দিয়ে দিবেন। কিন্তু বেহাই যখন বাড়িতে আসবে, জামাইয়ের বাড়িতে আসবে, তখন তাকে গুড়গুড়ি, তোমরা পাইপ দেখেছো যে পাইপ টানে যারা আর কি, বিশেষ করে বঙ্গবন্ধুর ডকুমেন্টারিগুলো যদি দেখো, দেখবা যে বঙ্গবন্ধু প্রায় প্রায় যে পাইপ টানতেন, এটা সেই সমাজের আভিজাত্যের প্রতীক। যারা বড় লোক তারা এটা টানতেন, আর সাধারণ নিম্ন শ্রেণীর মানুষ হুকা টানতেন। তো অনুপমের মামা এমন বেহাই চান যে অনুপমদের বাসায় আসলে ওই পাইপের পরিবর্তে হুকো দিলেও যার কোনো আপত্তি থাকবে না। তার মানে যেটা বলতে যাচ্ছে যে বেহাইকে খুব বেশি আপ্যায়ন না করলেও চলবে আর কি। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। মনে রাখবা, অনুপমের বন্ধু, ওর নাম হরিশ। সে কানপুর হচ্ছে ভারতের একটা শহর, সেই শহরে কাজ করে। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে ছুটিতে কলকাতায় এসেছে, এসেই অনুপমের মনটা উতলা করিয়া দিয়েছে। হরিশ ছুটিতে এসেই অনুপমের মন উতলা করিয়া দিল। তো এই 27 বছরের একটা যুবক, এই বয়সের যুবকদের মন উতলা করার ইনস্ট্রুমেন্ট কি? বিপরীত লিঙ্গের কেউ নিশ্চয়ই। দেখো এখানে, সে বলিল, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। যদি বলো যে মেয়েটা কেমন, যে খাসা, খাসা মানে নিরেট, নিরেট মানে পরিপূর্ণ, মানে মেয়েটার সৌন্দর্যের কোনো ঘাটতি নাই, এইরকম একটা মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছে হরিশ। মনে রাখবা, হরিশ অনুপমের বন্ধু, সে কানপুরে কাজ করে, এই জিনিসটা মনে রাখবা। কিছুদিন পূর্বেই MA পাশ করিয়াছি, অনুপম বলতেছে, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদরি নাই, চাকরি নাই, সামনে কোনো পরীক্ষা নাই। উমেদরি বলতে, উমেদরি শব্দের অর্থ হচ্ছে যে চাকরির জন্য বিনা পয়সায় কোথাও শ্রম দেওয়া, যে একটা ভালো চাকরি দেবে সেই কারণে বিনা পয়সায় কিছুদিন শ্রম দেওয়া। এটা অনুপমকে করতে হয় না। নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। মানে অপরন্ত অবসর অনুপমের, কোনো কাজকর্ম নাই। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। যে এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। তোমরা স্কুল পর্যায়ে পার হয়ে এখন কলেজে এসেছ, তো কলেজের পড়াগুলো একটু পরিণত বা তোমাদের বয়স উপযোগী। যে 27 বছরের একটা ছেলে, যার এখন কোনো চিন্তা ভাবনা নাই, চাকরি নাই, সে MA পাস করেছে, তো এই 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 সময়টাতে সে সারাক্ষণ একটা মেয়ের চিন্তা করবে, মেয়ের কল্পনা করবে, এটা খুব স্বাভাবিক। তো এমন সময়টাতে এসে হরিশ বলল যে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। দেখো, আকাশে তাহার দৃষ্টি ওই মেয়েটির, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোছায়া মনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। অনুপমের মনটা তৃষার্ত, পিপাসার্ত ছিল একটি মেয়ের জন্য। এমন সময় হরিশ এসে রস সহকারে রসালো ভাবেই বর্ণনা করলো একটি মেয়ের কথা। তো এটা শুনে অনুপমের দেহ মন কি নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল, ওই মেয়েটার কথা শুনে আর কি। তো যাই হোক, হরিশ আসর জমাইতেছিল অদ্বিতীয়, খুব ভালো আসর জমাইতে পারেন। অনুপম হরিশকে বললো যে ঠিক আছে হরিশ, তুমি মামার কাছে কথাটা বলে দেখো যে মামা রাজি হয় কিনা। তো হরিশ মামাকে রাজি করে ফেলেছে। তো মামার মোটামুটি সবকিছুই পছন্দ হয়েছে, যে মেয়ের বাবা এককালে বড়লোক ছিলেন, এখন হয়ে যাচ্ছে, সম্পদ কমে গেছে, কিন্তু একমাত্র মেয়ে, সবকিছুই মেয়েকে দিয়ে দেবেন, মামার এটা পছন্দ হয়েছে। কিন্তু
মেয়ের বয়স নিয়ে মামার একটা আপত্তি। যে দেখো, এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। যে মেয়ের বয়স 15, এটা শুনেই মামার মনটা ভার হয়ে গেল। এই যে 15 বছর বয়স, এটা কিন্তু আসলে মেয়ের কম বয়স নয়, যে বয়সটা অনেক বেশি। সেই সময়ে হিন্দু সমাজে 8 বছর বয়সে মেয়েদের বিয়ে দিলে বলা হতো গৌরী দান, যে ঠিক বয়সে বিয়ে দিয়েছে। এবং এটা 11 বছর পর্যন্ত বিয়ে হলে এটা স্বাভাবিক ছিল আর কি। যে 8-এ হলে খুব ভালো হতো, না হলে 9 বছর, না হলে 10, না হলে 11। কিন্তু 11 পার হয়ে গেলে মেয়েদের বেশি বয়স মনে করা হতো। তো সেই জায়গায় এখানে মেয়ের বয়স 15, এটা নিয়ে মামার আপত্তি। তো হরিশ বোঝালেন যে একে তো বর পাওয়া যায় না, এখানে লেখা আছে বরের হাট মহার্ঘ, মানে দুষ্প্রাপ্য, তারপরে ধনুক ভাঙা পণ, যে অনেক টাকা যৌতুক চায় পাত্রপক্ষ। এই কারণেই মেয়ের বাপ কেবল সবুর করতেছেন, আর মেয়ের বয়স তো সবুর করছে না, এই কারণে মেয়ের বয়স 15 হয়ে গেছে। তো যাই হোক, মামা রাজি হয়ে গেলেন, বিয়ে ঠিক হয়ে গেল এক প্রকার। তো বিয়ে যখন ঠিক হয়ে গেল, এখন আশীর্বাদ করতে হবে। যে এখন অনুপমের একজন পিস্তুত ভাই আছে, মনে রাখবা, তার নাম বিনু। এই বিনু দাদাকে আশীর্বাদ করতে পাঠানো হয়েছিল। তো বিনু দাদা গেলেন, গিয়ে আশীর্বাদ করে আসলেন, এবং আশীর্বাদ করার জন্য একজোড়া ইয়ারিং নিয়ে গিয়েছিলেন, এটা মনে রাখবা। আমি আবার বলছি, অনুপমের পিস্তুত ভাই বিনু, এই বিনু দাদা আশীর্বাদ করতে গিয়েছিলেন। তো আশীর্বাদ করে ফিরে এসেই বিনু দাদা বলছে যে মন্দ নয় হে খাঁটি সোনা বটে, যে মেয়েটা মন্দ নয়, খাঁটি সোনা। যে বিনু দাদার ভাষা অত্যন্ত আট বলতে এখানে কঠিন আর কি। আমরা যে জিনিসটাকে বলি যে খুবই ভালো, উনি ওখানে বলেন মন্দ নয়, এরকম মানুষ। তো এইরকম একজন মানুষ যখন বলেন খাঁটি সোনা বটে, তখন অনুপম কি খুশি হয় আর কি, যে আসলেই যে আমার ভাগ্যটা খুব ভালো। কি বলে দেখো, যে অতএব বুঝলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। যে আমি বুঝলাম যে আমার ভাগ্যে প্রজাপতি হচ্ছে হিন্দুদের বিয়ের দেবতা, আর পঞ্চস্বর তার বিপরীত। যে আমার ভাগ্যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের বিরোধ নেই, যে আমার বিবাহ ভাগ্যটা ভালো। যে প্রথমেই একটা সুন্দর মেয়ের প্রপোজাল এসেছে, এবং সেটাতেই বিয়ে ঠিক হয়ে গেল। তো আজ এ পর্যন্তই। আর যে অংশটুকু আছে, এটা এর পরের ক্লাসেই আমরা আলোচনা করব। সেই ক্লাস পর্যন্ত ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।